Hello students, welcome to my channel Mathematics is Easy. আমরা আলোচনা করছিলাম রেশিও এন্ড প্রপোর্শন এই চ্যাপ্টারটা নিয়ে। আমরা এই রেশিও প্রপোর্শনের উপর 1 নম্বর 2 নম্বর ভিডিও দিয়েছি। সেই 1 নম্বর 2 নম্বর ভিডিওতে আমি বিভিন্ন টাইপের অঙ্ক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব থার্ড ভিডিওতে আরো অন্যান্য টাইপের। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আর ক্লাস যদি ভালো লেগে থাকে, তোমাদের ক্লাস যদি কোনো রকম ভাবে ক্লাস করে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো, তাহলে আমার আপলোড করা ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগছে। আর তোমাদের কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, আমরা সবাই লকডাউনে আটকে পড়েছি। তারপরে আবার আমাদের এই ঝড় হেনাতেনায় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি। তার ফলে কেউই বাইরে বেরিয়ে কোনো টিচারের কাছে পড়তে যাওয়া বা কোনো ইনস্টিটিউশনে পড়তে যাওয়া এসব কিছুই করতে পারছি না। সবাই মোটামুটি আমরা এখন হোম বেস টিচিং এর উপরে ডিপেন্ড করছি। তো আমি অনলাইন ক্লাস শুরু করেছি। অলরেডি আমার বাড়িতে স্টুডেন্টরা ছিল, তাদেরকে নিয়ে অনলাইন ক্লাস আমি শুরু করেছি। তোমরা যদি কেউ জয়েন করতে চাও অনলাইন ক্লাস, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো। যদি কেউ চাও তাহলে অনলাইন ক্লাসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, তোমরা দেখো বোর্ডে ডান দিকে কোশ্চেন আসছে। তো কোশ্চেনটা কি বলছে, the salaries of A, B and C together amount to rupees 6060. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 5:6:9. Find their respective salaries. কি ব্যাপারটা বলতে চাইছে দেখো, A, B আর C তিনজন হচ্ছে কি এমপ্লয়ি। তিনজনের যে স্যালারি পায়, সেই স্যালারির 80% স্পেন্ড করে A, স্পেন্ড করছে, মানে আমরা স্পেন্ড করছি কি, আমি এখানে লিখছি 80% A স্পেন্ড করে, 85% B স্পেন্ড করে, আর এদিকে 75% C স্পেন্ড করে। হয়ে গেল। স্পেন্ড, ধরো তোমার স্যালারি এখানে 80% বলেছে। তোমার স্যালারি যদি 100 টাকা হয়, 80% মানে কি 100 টাকায় 80 টাকা তুমি কি করো, খরচ করো। তারপরে তুমি সেভ করো কত, 20 টাকা, তাই তো? তাহলে আমি এখানে সেভিংসটা লিখতে পারি। সেভিংস কি লিখতে পারি, সেভিংস আমি এ করতে কত 20%, তাই তো? পার্সেন্ট না লিখে এখানে আমি জাস্ট 20ও লিখতে পারতাম, অসুবিধা হতো না। তো যাই হোক, তোমাদের আইডিয়া একদমই ক্লিয়ার হয়ে যাবে এই পার্সেন্টের সাইনটা দিলে। তো 20% হলো। আচ্ছা, তারপরে কত হলো 15%। 85% যদি তুমি খরচ করো তাহলে 15% তুমি সেভ করবে। আচ্ছা, এরপরে আসছি কত, 25% তুমি সেভ করছো। হয়ে গেল। এবার দেখো সেভিংস এর রেশিও নিচে ক্লিয়ারলি দেওয়া আছে। কত দেওয়া আছে সেভিংস রেশিও কোশ্চেনে? কোশ্চেনে দেওয়া আছে 5:6:9। সেভিংস এর আবার রেশিও দেওয়া আছে, এটা সেভিংস এর রেশিও 5:6:9। তো একটা জিনিস খেয়াল করো, সেভিংস এর পার্সেন্টেজ এটা, সেভিংস এর রেশিও হচ্ছে এইটা। তাহলে আমি কি বলতে পারি না যে এই পোরশনগুলো ইকুইভ্যালেন্ট, তাই তো? এই পোরশনটা এগুলো হচ্ছে কি ইকুইভ্যালেন্ট, মানে 20% আর 5 হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো খেয়াল করে দেখো, আমি তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, ইনকামটা পেয়ে যেতে পারি। কিরকম ভাবে পাবো, আমি মুখোমুখি আগে বলতে পারি, আমি করে দেখাচ্ছি। 20% মানে হলে 5, 20% মানে যদি 5 হয়, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? এটা মানে আমি বলছি 20% ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে 1% ইজ ইকুয়াল টু কত, 5/20, দেন 100% ইজ ইকুয়াল টু কত, 5/20 ইনটু 100। এটা হয়ে গেল। আমি একবার এখানে লিখলাম, হলো। এবার এই যে লাইনগুলো আমি লিখলাম, এগুলো সব বোঝানোর জন্য লিখলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে 20% আর 5 কোশ্চেনে দেওয়া আছে। 20% ইজ ইকুয়াল টু 5 হলে আমি তাহলে এই লাইনটা ডিরেক্ট লিখতে পারবো। তাহলে 20% ইকুয়াল টু 5 হলে 100% ইকুয়াল টু 5 ইনটু 100/20। এখানে কত হচ্ছে, তাহলে 6 ইনটু কত হবে, 100/15। এখানে কত হবে, 9 ইনটু 100/25। এবার তোমরা দেখতেই পাচ্ছ 100 গুলো না লিখলেও এখানে চলতো, জাস্ট মানে এখানে যদি 100 গুলো নাও লিখতাম, আমি অঙ্কটা না বসে তোমরা তো বুঝতে পারছো না যে আমি 100 লিখছি না কেন।
আমি এখানে ক্লিয়ারলি করে দেখার আমি 100 নাও লিখতাম, আমি এখানে ইজিলি 5/20 ইজ টু মানে রেশিওটা 5/6/50 আর হচ্ছে 9/25 লিখতেই পারতাম, তাই তো? তাহলে এই পোর্শনটা আমার লেখার কোনো দরকার ছিল? লিখবো না এটা। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করে দেখালাম। এই টাইপের অঙ্ক হলে ডিরেক্ট আমরা এই রেশিওটা বসাতে পারি। মানে অঙ্কের এত যে পিছনে লজিক আছে, এই লজিকটা ক্লিয়ার না হলে তুমি তো 1 লাখে এটা মুখস্থ রাখতে পারো না। তো কি করে মনে রাখবো? লজিকটা দিয়ে আমি পরীক্ষা হলে এমনি এটা চলে আসবে লাইন। তাহলে আমি ফার্স্ট লাইন লিখবো এইটা। হয়ে গেল। এবার আমি কাটাকুটি করি। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে 5, 5 দিয়ে 3, 5 দিয়ে 4। আচ্ছা, এবার এই গেল। আর কিছু কাটাকুটি যাচ্ছে, এটা যাচ্ছে 2। তাহলে দাঁড়ালো ব্যাপারটা কি, 5/4 is to 2/1 is to 9/5। তাহলে 5 আর 4 লসাগু কত হয়? 20। 20 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 20 দিয়ে গুণ করলে এখানে 25, 40 আর কত 36 হয়ে গেল। আগে আমি শিখিয়েছি এগুলো কিভাবে পূর্ণ সংখ্যায় আনবো। আগে যদি এটা বুঝতে অসুবিধা তাহলে আগের দুখানা ভিডিও দেখে নাও, দেখে নিলে দেখো সুবিধা হবে। ঠিক আছে, চলো এবার আমরা ABC এর কি ইনকাম রেশিও পেয়ে গেছি। ইনকামের রেশিও যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে নিশ্চয়ই এবার ইনকামটা বার করতে পারবো। তাহলে এর ইনকাম কত হবে? মোট ইনকামটা কোশ্চেনে দেওয়া আছে 6060 টাকা। এই 6060 টাকা মোট ইনকাম হয়। এবার এর ইনকামের পোর্শন কোনটা? 25। 25 উপরে বসালাম, আমি নিচে কি বসাবো? 25 plus 40 plus 36, তাহলে কত হয়ে যাচ্ছে? 25 plus 40 হয়ে যাচ্ছে তোমার 65, 65 6 মানে তো 101 হয়ে যাচ্ছে। যোগটা করে নাও, 1 হাতে 1, 4 4 8 10। ঠিক আছে, 101। তাহলে কাটলে কত হচ্ছে? 6 25 150। তাহলে 1500 টাকা হচ্ছে এর ইনকাম। সিমিলারলি আমরা বি এর ইনকাম বার করে নেবো, সিমিলারলি আমরা সি এর ইনকামও বার করে নিতে পারবো। কোনো অসুবিধা থাকার কথা না। ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক দিলে মানে দেখো অঙ্কটা এতটা বড় করেছি আমি, এটা পুরো বোঝানোর জন্য হয়েছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। ঠিক আছে তো? চলো নেক্সট অঙ্ক। বোর্ডটাকে না একটু আটকাতে হবে, ওটা ইয়ে হয়ে যাচ্ছে চলে। আচ্ছা, এরপরে চলে এসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? The sum of rupees 4830 was divided among 3 persons P, Q and R such that their shares are diminished by কত? rupees 5, rupees 10 and rupees 15 respectively. The remainders would be in the ratio of 3:4:5. What was the share of P? তাহলে P এর তোমার শেয়ার বার করতে হবে। কি করে করব দেখি। ব্যাপারটা কি বলছে, P Q R এর কাছে মোট টাকা ছিল কত? 4830 টাকা। এবার সেই টাকাটা কি হচ্ছে, P Q R এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়ার পর কি P এর কাছ থেকে 5 টাকা, Q এর কাছ থেকে 10 টাকা, R এর কাছ থেকে 15 টাকা কেটে নেওয়া হয়েছে। তো একটা জিনিস ভাবো, মোট টাকা ছিল 4830। P Q R, এই P যে টাকা পেয়েছে ওর কাছ থেকে 5 টাকা, Q যে টাকা পেয়েছে ওর কাছ থেকে 10 টাকা, R যে টাকা পেয়েছে ওর কাছ থেকে 15 টাকা। তাহলে এই তিনটে টাকা কেটে নেওয়া হয়েছে। তো এই তিনখানা টাকা কেটে নেওয়া হয়েছে মানে মোট কত কেটে নেওয়া হয়েছে? 20, 30 টাকা কেটে নেওয়া হয়েছে। তাহলে আমি যদি এই টাকা থেকে 30 টাকা বাদ দিই তাহলে কত হয়েছে? 4800 টাকা থাকছে। এই টাকাটাই তো, এবার এই টাকাটা বাদ দিই মানে PQR এর টাকা কেটে নেওয়ার পর এটা পড়ে যাচ্ছে, মানে এইটা এবার PQR এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। সেটা কি রেশিওতে ভাগ হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে তোমার 3:4:5 রেশিওতে। মানে টাকা কেটে নেওয়ার পর কিন্তু এই রেশিওটা, সেই জন্যই আমি এই টাকা কেটে নেওয়ার পর এইটাকে এই রেশিও দিয়ে ভাগ করতে পারছি। তাহলে 3:4:5 এই রেশিওতে ভাগ হয়েছে যেহেতু, তাহলে P কত টাকা পাবে? P পাবে হচ্ছে 4800 ইনটু 3 বাই কত হবে? 3 + 4 + 5, তাহলে কত হয়ে গেল? 12। 4 12 48, তাহলে 1200 টাকা P এর পাওয়ার কথা। অপশনেও দেখলে সুন্দর করে 1200 দেওয়া আছে, তুমি লাফিয়ে লাফিয়ে 1200 করে দিলে আনসার হয়ে গেল, কিন্তু আনসারটা ভুল হলো। কেন? এই যে 1200 টাকাটা হলো, এই 1200 টাকাটা কেন হলো?
এটা 5 টাকা কেটে নিয়ে তো 1200 টাকা হলো, 5 টাকা কেটে নিয়ে তো 1200 টাকা হলো, 5 টাকা ধরি হলে কত টাকা হবে? তাহলে পি এর আসল টাকাটা কত হয়ে যাচ্ছে? পি এর আসল টাকা হয়ে যাচ্ছে 1200 প্লাস 5 টাকা, মানে হচ্ছে 1205 টাকা। সিমিলারলি কিউ এর বার করবো কত? 4800 ইন্টু 4/12, 400, 1600 হয়ে গেল। তাহলে কিউ এর আসল টাকা কত হয়ে যাবে? 1600 প্লাস কত টাকা কেটেছিল? 10 টাকা কেটেছিল, 10, তাহলে 1610 টাকা। সিমিলারলি আর এর কত হয়ে যাবে? আর এর হয়ে যাবে 4800 ইন্টু 5/12, 400, মানে কত হয়ে গেল? 2000 টাকা। তাহলে আর এর আসল টাকা কত হবে? 2000 প্লাস 15, তাহলে 2015 টাকা। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু এসআইয়ের পরীক্ষা এলে আমরা জাস্ট আগে বিয়োগটা করে নিয়ে ক্যালকুলেশনটা করে নেব, হয়ে যাবে অঙ্ক। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। Next question, question number 3. What is the ratio of land to water for a whole earth is 1:2 and is 2:3 in the northern hemisphere. What is the ratio of land to water in the southern hemisphere? ঠিক আছে, কোশ্চেনটা এটা বললো। এবার কি ছবি আঁকা যায়? এই ধরো আর্থ, আমি এটা আর্থটা আঁকলাম, আমি মাথা দিয়ে ভাগ করে দিলাম, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। এবার পুরো আর্থে রেশিও কি বললো? ল্যান্ড ইজ টু ওয়াটারের, পুরো আর্থে ল্যান্ড ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু কত? 1:2 বলা আছে। আর নর্দার্ন হেমিস্ফিয়ারে কত বলা আছে? ল্যান্ড ইজ টু ওয়াটার, নর্দার্নে বলা আছে হচ্ছে 2:3, নর্দার্নে বলা আছে 2:3। You have to find in southern area, southern region. হয়ে গেল, কি করে বার করবো? এখানে খেয়াল করো একটা খুব সিম্পল জিনিস আছে, কি পুরো আর্থ থেকে যদি আমি উপরেরটা বাদ দিই তাহলে আমি নিচেটা পেয়ে যাবো। তো পুরো আর্থ থেকে যদি আমি উপরেরটা বাদ দিই নিচেটা পেয়ে যাবো। সবাই যে ভুলটা করে সেটা আমি রেখি, পুরো আর্থের ল্যান্ড কত? তাহলে 1/3, পুরো আর্থের ওয়াটার কত? 2/3। ভালো করে দেখবে, 1:2 মানে পার্টটা কত হচ্ছে? 1/3, মানে টোটাল কত? 3। তো 3-এর মধ্যে 1 হচ্ছে আর্থের ল্যান্ড আর 2/3 হচ্ছে আর্থের ওয়াটার। হয়ে গেল। এবার এই উপরেটা বাদ দেবো, উপরের ল্যান্ড কত? 2/5 আর উপরের ওয়াটার কত? 3/5। কেন? 3 আর 2 যোগ করলে কত? 5, 5-এর মধ্যে 2 হচ্ছে ল্যান্ড আর 3 হচ্ছে কত? ওয়াটার। হয়ে গেল। এবার তোমরা ভাবে এটা রেশিও বার করে দিলে হয়ে যাবে, তাই তো? কিন্তু না, এটা ভুল হবে। এমনিও দেখবে আনসার নেগেটিভে আসছে, তুমি বুঝতেই পারো ভুল, কিন্তু নেগেটিভে না এলেও কিন্তু এটা ভুলই হবে। কেন ভুল হবে দেখো, যখন পুরো আর্থের কথা বলছি তখন পার্টটা কত? 1। তো পার্টটা পুরো 1 মানে এক অংশ, মানে পুরোটা মানে এক অংশ। এবার যেই আমি হাফ হাফে ভাগ করছি, মানে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, তো তাই তো? তাহলে হাফকে আমি রেশিওতে ভাগ করছি, হাফকে যদি আমি রেশিওতে ভাগ করি তাহলে হাফকে তো আমি যদি গুণ করবো, ব্যাপারটা কিরকম হবে দেখো। তার মানে পুরো ল্যান্ড হচ্ছে 1/3, পুরো ওয়াটার হচ্ছে 2/3, কোনো সমস্যা নেই এই নিয়ে। হয়ে গেল। এবার এখান থেকে বিয়োগ করব কি আমি? উপরের ল্যান্ডটা, উপরের ল্যান্ড কত হবে? হাফ ইন্টু 2/5 হবে না? উপরের ল্যান্ড কত হয়ে যাবে? হাফ ইন্টু 2/5। কেন? আমি হাফকে ভাগ করছি এই রেশিওতে, এখানে 8 পুরোটা মানে কি হাফ প্লাস 1। তো তাহলে 1কে 1:2 যখন ভাগ করবো তখন জাস্ট নরমাল এটা হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু হাফকে যখন আমি 2:3 তে ভাগ করবো তখন হাফ ইন্টু 2/5, তাই তো? তাহলে হাফ ইন্টু যদি 2/5 হয় তাহলে এখানে লিখে দিচ্ছি 2/10, লিখে দিলাম ইজ 2। ঠিক আছে, এটা পুরো হচ্ছে 8 আর উপরের তাহলে কি হচ্ছে? হাফ ইন্টু ল্যান্ডটা কত হবে? 3/5, হাফ ইন্টু 3/5, তাহলে কত হয়ে গেল? -3/10। এইগুলো কিন্তু মেন জায়গা, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হয়ে গেল। এবার আমি এখানটাতে লিখছি
দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 30 হচ্ছে এলসিএম 30 এলসিএম 10 হচ্ছে আর এখানে হচ্ছে 10 3 মানে 6 4 হয়ে যাচ্ছে 4 আর এখানে কত 3 10 20 3 9 তাহলে কত হয়ে গেল 11 30 থেকে ক্যান্সেল হয়ে গেল 4:11 তাহলে আনসার কত হয়ে গেল 4:11 তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে সাউদার্ন রিজিয়নে ল্যান্ড ইজ টু ওয়াটার মানে হচ্ছে কত 4:11 এই অঙ্কটা এতটাই পেটেন্ট অঙ্ক যে পরীক্ষার হলে কি হয় এই সংখ্যাও চেঞ্জ হয় না মানে যতবার পরীক্ষা দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 4:11টাই আনসার ঠিক আছে তো মানে এবার এটা তো কথা কোনো এটা তো কোনো কথার কথা না যদি 4:11 মুক্ত করে যাবে আনসার করে দেবে এমন হতে পারে সংখ্যা চেঞ্জ করে দিল তখন অসুবিধা হয়ে যাবে ঠিক আছে চল পরের অঙ্কে যাই জানাটা বন্ধ করে দাও তো এবার আসছি question number 4 cost of diamond varies directly as the square of its weight a diamond is broken into 4 pieces with their weights in the ratio 1:2:3:4 what is the price of the original diamond if the loss in the total value of the diamond amounts to 1,40,000 1,40,000 তো কি হচ্ছে ব্যাপারটা দেখি দেখো বলছে ওর ওয়েটটা কি হচ্ছে ওয়েটটা ভ্যারি করছে সরি প্রাইসটা ভ্যারি করছে কি ওয়েটের স্কোয়ারের সাথে প্রাইসটা ভ্যারি করছে কি ওয়েটের স্কোয়ারের সাথে হয়ে গেল তো ওদের ওয়েটটা মানে যে ডায়মন্ডটা গোটা ছিল গোটা ডায়মন্ডটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল ভেঙে কি হয়ে গেল রেশিওটা 1:2:3:4 এই রেশিওটা হয়ে গেল বলে দিয়েছে ওয়েটটা ভ্যারি করছে প্রাইসটা ভ্যারি করছে ওয়েটের স্কোয়ারের সাথে তো আগে আমি ওয়েটটা কি করতে তার ওয়েটটা কত যে বড় ডায়মন্ডটা ছিল তার ওয়েটটা কত 1 + 2 + 3 + 4 মানে কত 10 তাহলে প্রাইসটা কত হয়ে যাবে 10 স্কয়ার যদি স্কয়ার হয় ভ্যারি করতে মানে 100 আমি প্রাইসটাকে 100 ধরে রাখলাম হয়ে গেল এটা হয়ে গেল হচ্ছে কি বড়টা তাই না এবার যদি ছোট টুকরোগুলো যায় তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে ওয়েট কত প্রথমটার ওয়েট হচ্ছে 1 তাহলে প্রাইসও কত হয়ে যাবে 1 হয়ে যাবে এখানটা লিখি 1 হয়ে যাবে প্রাইসও 1 হয়ে যাবে আচ্ছা সেকেন্ডটার কি হচ্ছে ওয়েট কত 2 তাহলে প্রাইস কত হয়ে যাবে 4 হয়ে যাবে স্কয়ার করছি 2 স্কয়ার করলে 4 হয়ে যাচ্ছে আবার থার্ড একটার ওয়েট কত 3 যদি হয় ওয়েট তাহলে প্রাইস কত হয়ে যাবে 9 কেননা 3 স্কয়ার হয়ে যাচ্ছে তারপরে কত হবে 4 যদি ওয়েট হয় তাহলে প্রাইস কত হয়ে যাবে 4 স্কয়ার মানে 16 হয়ে যাচ্ছে 4 স্কয়ার করছি হয়ে গেল এবার সবকটা যোগ করলে কত হয়ে যাচ্ছে প্রাইসটা তাহলে প্রাইস অফ দ্য পিসেস কত হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 + 4 + 9 + 16 তাহলে 16 + 9 25 25 + 5 30 হয়ে গেল কোনো অসুবিধা নেই তাহলে আমি দেখলাম গোটাটার প্রাইস ছিল এটা ওয়েট নয় প্রাইস হয়ে যাচ্ছে হ্যাঁ যদি ওয়েট করে বলে থাকি তো ওয়েট নয় প্রাইস তাহলে গোটাটার প্রাইস হচ্ছে 100 আর টুকরোগুলোর প্রাইস হচ্ছে 30 তাহলে লস কত হয়ে গেল 100 - 30 দ্যাট ইজ ইকুয়াল টু 70 তাই তো তাহলে 70 হয়ে গেল এই 70 মানেই না মানে 70 কি লস 70 কি হয়েছে লস হয়েছে এই 70 মানেই কত বলা আছে 1,40,000 বলা আছে 1,40,000 তাহলে 70 মানে যদি 1,40,000 তাহলে 100 মানে কত বার করলে আমি আসল ডায়মন্ডের প্রাইস পেয়ে যাব তাহলে 1 মানে কত 1470 তাহলে এখানে 100 মানে কত হয়ে গেল 14 into 100/70 তাহলে কত হয়ে গেল 2 লাখ হয়ে গেল 2 লাখ ঠিক আছে কোনো অসুবিধা তাহলে আমি অঙ্কটা বিস্তার একবার বলে দিই আমি যখন এরকম অঙ্ক দেখব রিলেশনটাকে দেখে নেবো স্কোয়ারে বাড়ছে না কিভাবে বাড়ছে মেনলি এই অঙ্ক স্কোয়ারেই আসে তো আমরা টোটালটার আগে প্রাইস বার করে নিচ্ছি আর ইন্ডিভিজুয়াল প্রাইস বার করে নিচ্ছি তাহলে যদি পেয়ে যাবো কত লস হয়েছে সেই লসটাই হয়ে যাচ্ছে এটা তাহলে 100 টাই করলে কত তাহলে আনসারটা পেয়ে গেলাম কত 2 লাখ ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক
আচ্ছা কোশ্চেন নাম্বার 4 হলো মনে হয়, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এ বলে ডিভাইড 289 মিটার ইন 3 পার্টস which are inversely proportional to 2 3 and 9। মানে ব্যাপারটা কি বলছে, এই যে 289 কে ডিভাইডটা করলো, এই 289 কে কি রেশিওতে ডিভাইড করলো এটা আমাদের জানা নেই। আমাদের কি জানা আছে না যে রেশিওতে ডিভাইড, ধরো x:y:z রেশিওতে ডিভাইড করেছিল, আমাদের জানা আছে কি এই 1/x:1/y:1/z জানা আছে কত 2:3:2:3 কত বলা আছে 9, 2:3:9 বলা আছে। এই হচ্ছে অঙ্কটা, আমি এখন এই অঙ্ক নিই, এটা হচ্ছে অঙ্কটা। তাহলে আমাকে এবার বার করতে হবে আসল রেশিওটা দিয়ে, আমাকে এটাকে ভাগ করতে হবে। তো আসল রেশিও কি করে বার করবো আর ভাগই কি করে করবো, ঠিক আছে? তো অঙ্কটা বোঝা গেল, আমি বুঝছি। একটা জিনিস তোমরা ভাবো, কোন সংখ্যাকে উল্টে তোমাকে আনসার, তোমাকে কোন সংখ্যার আনসার দিলে, কোনো অঙ্কের যে আনসারটা বেরোবে সেই আনসারটাকে উল্টে তোমার কাছে দেওয়া আছে, তুমি সেটাকে আবার উল্টে না তাহলে হয়ে যাবে আসল আনসারটা। মানে আমি বলতে চাইছি 2:3:9 হচ্ছে কি ওদের ইনভার্সলি প্রপোর্শনাল রেশিওটা। তাহলে আমি এইটা আবার ইনভার্স নিয়ে নিই, তাহলে তো আমি আসল রেশিওটা পেয়ে যাবো। এটা হচ্ছে আসল রেশিওর ইনভার্স, এর আবার ইনভার্স নিলে আমি কি পেয়ে যাবো আসল রেশিওটা পেয়ে যাবো। তাহলে এর ইনভার্সটা কত হয়ে যাচ্ছে 1/2:1/3:1/9 হয়ে গেল। তাহলে এটাকে আমি পূর্ণ সংখ্যা নিয়ে আসি, 2 3 9 এর এলসিএম কত হয়, 2 3 9 এর এলসিএম হয়ে যাবে 18, 18 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 6 আর 2 হয়ে গেল রেশিও। এবার আমি 289 কে ডিভাইড করব, 289 ইনটু ফার্স্ট কি আছে 9, 9 বাই কত আছে 15 17, তাহলে 17 হয়ে গেল। 289 ইনটু 6/17, তারপরে হচ্ছে 289 ইনটু 2/17 34। তাহলে এই হয়ে গেল আমাদের ভাগটা। আমাদের কি বার করতে বলছে, আমাদের এই সংখ্যাগুলো বার করতে বলছে, ডিভাইড করতে বলেছে, আমি ডিভাইড করে রেখে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে হয়ে গেল আনসার। একটু খেয়াল করলেই হবে, দেখো বেসিক কনসিস্টেন্সি একই জায়গায় দাঁড়িয়ে আছে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 6 বলছে 4 নম্বরের ট্রিকি অঙ্ক, রেশিও অফ ইনকাম of A, B and C last year was 3:4:5 আর these years are 4:5, মানে A, B, C এর রেশিও বলেছে এগুলো 4:5, 2:3 and 3:4 respectively. Find the income of A, B and C if sum of their present income is rupees 78,800। কি বলছেন পরিষ্কার করে ব্যাপারটা, দুটো আছে ব্যাপার, একটা হচ্ছে লাস্ট ইয়ার আর একটা হচ্ছে দিস ইয়ার, মানে এই বছর, লাস্ট বছর আর এই বছর, মানে আমি যে বছর ছেড়ে এসেছি আর এই বছরটা হয়ে গেল। এবার এ বি আর সি এই তিনজন লাস্ট ইয়ারে এ লাস্ট ইয়ারের রেশিও কত দেওয়া, লাস্ট ইয়ার দিস ইয়ারের রেশিও কত দেওয়া আছে 4:5, 4:5 দেওয়া আছে। বি এর লাস্ট ইয়ারের দিস ইয়ারের রেশিও কত দেওয়া আছে 2:3 দেওয়া আছে। আর সি এর লাস্ট ইয়ার দিস ইয়ারের রেশিও কত দেওয়া আছে 3:4 দেওয়া আছে, হয়ে গেল। এবার এটা তো এবিসি ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এ বি সি এর কি দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি রেশিওগুলো দেওয়া আছে। আর পরিষ্কার দেখো A:B:C এর রেশিও দেওয়া আছে, মানে A:B:C দেওয়া আছে কোন ইয়ারে কত দেওয়া আছে দেখে নি একটুখানি, 3:4:5, 3:4:5 দেওয়া আছে কোন ইয়ারে, এটা হচ্ছে দিস ইয়ারে দেওয়া আছে। ইনকাম রেশিও লাস্ট ইয়ারে দেওয়া আছে, লাস্ট এন্ড এক সেকেন্ড, হ্যাঁ লাস্ট ইয়ারে এটা দেওয়া আছে কি শুধু লাস্ট ইয়ারে, মানে এবিসি এর লাস্ট ইয়ারে দেওয়া আছে আর এ বি সি এর ইন্ডিভিজুয়ালি লাস্ট ইয়ার দিস ইয়ারে রেশিও দেওয়া আছে। দিয়ে তোমাকে বার করতে হবে কি দিস ইয়ার এ বি সি এর টাকা কত করে পেয়েছে, মানে ইনকাম করেছে বা পেয়েছে এটা কত, তাই গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা তো এবিসি লাস্ট ইয়ার, এটা এবিসি লাস্ট ইয়ার, তাহলে এই লাস্ট ইয়ার কি হবে ইকুইভ্যালেন্ট হবে। তাহলে আমরা কি করি এইটাকে এই রেশিওতে কনভার্ট করার চেষ্টা করি। এখানে
এখানে লাস্ট ইয়ার 4 আছে, এখানে লাস্ট ইয়ার 3 আছে। তাহলে 4 দিয়ে যদি 3 তে কনভার্ট করতে যাই তাহলে আমাকে তো 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন না 4 কে 3 তে আনতে যাই আমাকে 4 আগে তাড়াতে হবে, এর 4 দিয়ে ভাগ হয়ে গেল, আর 3 আনতে হবে, এর উপরে 3 হলো। আমি তো নিজে থেকে কিছু করলাম না, সবটা অঙ্কের মধ্যেই আছে। লাস্ট ইয়ার আর দিস ইয়ার এই দুখানে লাস্ট ইয়ার আমাকে ইকুয়াল করতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমি করলাম কি না 4 কে 3 তে কনভার্ট করব। তার মানে কি হয়ে যাচ্ছে 4 কে 3 তে কনভার্ট করলে 4 তাড়াতে হবে, 4 তাড়াতে হবে আমার নিচে 4 আসতে হবে একটা, আর 3 আনতে হবে, মানে উপরে 3 গুণ হবে, হয়ে গেল। রেশিওর যে কোনো একটা পার্টকে তো আমি গুণ করতে পারি না, আমি তাহলে দুখানা পার্টকেই গুণ করে দেবো, হয়ে গেল। তাহলে 2 কে আমি 4 এ কনভার্ট করব, 2 কে 4 এ কনভার্ট করতে গেলে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 2 দিয়ে গুণ করে দিলাম। 3 কে 5 এ কনভার্ট করব, তাহলে একই করব, 3 কে 5 এ কনভার্ট করতে গেলে 3 কে দাঁড়াতে হবে আর 5 কে আনতে হবে, তাহলে এটাও কি করব 5 এর 3 দিয়ে গুণ করব। এইটা পেয়ে গেলাম আমি কি এই দিস ইয়ারের রেশিও পেয়ে গেলাম। তাহলে দিস ইয়ারের রেশিও কি দাঁড়াচ্ছে 15/4 6 20/3। এই 6টাকে আমি 6/1 লিখলাম তোমাদের সুবিধার জন্য, হয়ে গেল। কাটাকুটি কিছু যাচ্ছে না, দরকার নেই, কাটাকুটি যাচ্ছেও না, করার দরকারও নেই। এবার দেখো 3 আর 4 লসাগু কত 12, তাহলে 12 দিয়ে গুণ করি, 12 দিয়ে এখানে গুণ করি কত হচ্ছে 45, এটা হচ্ছে 72, আর এটা হয়ে যাচ্ছে কত 3 12 হচ্ছে 4 80, তাহলে হয়ে গেল 45:72:80। এবার আমি টাকা ভাগ করে নেবো, আমি একটা বার করে দেখাচ্ছি, আমি অত খাচ্ছি না, খুবই ফাঁকিবাজ আমি, তো তোমরা বাকিগুলো বার করে নেবে। বাকিগুলো কি আমি শুধু একটা বার করছি এইটা, বাকিগুলো তোমরা বার করবে। 78,800 হয়ে গেল। এবার এর ইনকাম কোনটা 45, এর উপরে কত হয়ে গেল 45 হয়ে গেল। নিচে কি হবে সব যোগ করে বসবে, কত হচ্ছে 150 আর 4 এ 40 হচ্ছে 190 197 হয়ে গেল। তো কাটাকুটি কি দিয়ে যায় দেখি, 4 7 28, 4 দিয়ে কি যাচ্ছে দেখে নি একটুখানি, 4 7 28 2 4 36 2 38 3 4 1 4 আর 3 7, হ্যাঁ এটা দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে। আমি কে দিই 4 দিয়ে 400, তারপর দিয়ে 20 শূন্য হাতে 2 4 4 16 আর দিয়ে হচ্ছে 17 18, ও পেয়ে গেল কত হলো 18,000 টাকা পেয়ে গেল। এই ক্লিয়ার সবার? তাহলে এটা এই সিমিলারলি আমি কি পেয়ে যাবো বি পেয়ে যাবো, সিমিলারলি কি পেয়ে যাবো সিও পেয়ে যাবো, হয়ে গেল। তাহলে এই জায়গাটা তোমায় খেয়াল করতে হবে, আমার যেহেতু লাস্ট যে কোনো একটা ক্লু দেওয়াই থাকবে, অঙ্ক মানে যে কোনো ক্লু দেওয়াই থাকবে, সেই ক্লুটা আমাদের খুঁজে নিতে হবে। এখানে লাস্ট এখানে লাস্ট একটু দেওয়া আছে, মানে হয়ে গেল আনসার, ওটা ইকুয়াল করলেই তো বাকি ইকুইভ্যালেন্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 6 হবে মনে হচ্ছে, 1 2 3 4 5 6 হয়ে 6 নম্বর, এই 6 নম্বর হলো, এটা 7 নম্বর হবে। কোশ্চেন নাম্বার 7, next হচ্ছে question number 7, কি বলছে the ratio of the number of boys to that of the girls in a school is 3:2. If 20% boys and 25% girls are scholarship holders, find the percentage of the school students who are not scholarship holders. মানে কি বলতে চাইছে, একটা ক্লাসে বয়েজ এন্ড গার্লস ছিল, বয়েজদের মধ্যে 20% স্কলারশিপ হোল্ডার আর গার্লসদের মধ্যে 25% স্কলারশিপ হোল্ডার। তাহলে দেখো আগে আমি বলি কি গার্লস আর বয়েজ, বয়েজ আর গার্লস আর গার্লস আর বয়েজ ছিল, বয়েজ টু দ্য বয়েজ দ্যাট আর গার্লস, তো বয়েজটাই আগে লিখি, তাহলে বয়েজ আর গার্লস 3:2 হচ্ছে বয়েজ আর গার্লসের রেশিও। তাহলে বয়েজ কত হবে 3/5, এটা অনেকে 300 200 ওসব ধরেও করে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হলো। আমি এইভাবে করতে বলবো 3/5 হয়ে আছে বয়েজ, কারণ 3 এখানে টোটাল কত 5, 5 এর মধ্যে 3 হচ্ছে বয়েজ, 5 এর মধ্যে 2 হচ্ছে গার্লস, তাই গেল। এবার এদের মধ্যে দেখো এই বয়েজদের মধ্যে 20% বয়েজ স্কলারশিপ হোল্ডার আর 25% অফ গার্লস আর স্কলারশিপ হোল্ডার। বাট তোমাকে কি বার করতে হবে, তোমাকে বার করতে হবে হু আর নট স্কলারশিপ হোল্ডার। তাহলে 20% যদি স্কলারশিপ হোল্ডার হয় তাহলে 80% বয়েজ স্কলারশিপ হোল্ডার নয়, 20% যদি স্কলারশিপ হোল্ডার হয় তাহলে তো 80% কি স্কলারশিপ
স্কলারশিপ হোল্ডার 9। সিমিলারলি 2/5 এটা হচ্ছে গার্লসের মধ্যে কি 25 স্কলারশিপ হোল্ডার, তাহলে 75% স্কলারশিপ হোল্ডার 9। তাহলে এগুলো যোগ করলে তোমার আনসার পেয়ে যাবো। আমি কিন্তু পার্সেন্টেজ গুলো লিখিনি, এটা পুরোটা কিন্তু কি হয়ে যাবে পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল 48 + 30, মানে 78% হচ্ছে স্কলারশিপ হোল্ডার 9 হয়ে গেল। আর স্কলারশিপ হোল্ডার যদি বলতো কতজন মোট, তাহলে এখানে 20, এখানে আমি 25 বসিয়ে দিয়ে আনসার বার করে দিতাম। ক্লিয়ার? এটাও খুব কমন অঙ্ক, যেমন পরিস্থিতি লেভেলের অঙ্কটা করলাম ওটা খুব কমন অঙ্ক, এটাও খুব কমন অঙ্ক। পরিস্থিতিগুলো ডিটো দিয়ে দেয়, মানে সংখ্যাই চেঞ্জ করে না, বিএসসি তে বিশেষ করে। আচ্ছা, এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক হচ্ছে, দেখো বলছে in a factory the ratio of the number of employees employees of three types A, B and C is 9:13:18 and their wages are in the ratio of 10:7:4. If the number of employees of type C is 54 and wages of every employee of type B is 1400, then find the total wages of all the employees of type A. অঙ্কগুলো মানে অঙ্কই বড় অঙ্ক, তোমাদের ক্ষেত্রে কি হয় বড় অঙ্ক পড়লেই গুলিয়ে ঘেটে খাওয়া হয়ে গেল। তো আমরা স্টেপ বাই স্টেপ আছি, একটা একটা করে জিনিস জানি যে কি কি দেওয়া আছে। প্রথমে দেখছি দেখো ফ্যাক্টরিতে দেওয়া আছে A, B, C টাইপের এমপ্লয়ির সংখ্যা। তাহলে আমি A, B আর C লিখলাম। এটা হচ্ছে নাম্বার, নাম্বার কত বলেছে, নাম্বার রেশিও বলেছে, নাম্বার বলেনি। 9, 13 আর হচ্ছে 18 রেশিও দিয়ে দিয়েছে, রেখে দিলাম আমি। আচ্ছা, এরপরে বলে দেয়ার ওয়েজেস আর ইন দ্য রেশিও, এরপরে তার ওয়েজের রেশিও বলে দিয়েছে। ওয়েজ মানে কি মজুরি, মজুরি রেশিও কত বলে দিয়েছে 10:7 হচ্ছে 4 বলে দিল, হয়ে গেল। এবার তোমাকে বলছে কি ইফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ, এবার বলছে সি টাইপের এমপ্লয়ির সংখ্যা হচ্ছে 54 আর বি টাইপের এমপ্লয়ির এভরি এমপ্লয়ির ওয়েজ হচ্ছে কত 1400। তাহলে তোমাকে বার করতে হবে এ টাইপের টোটাল ওয়েজেস অফ এমপ্লয়িজ অফ এ টাইপের এমপ্লয়ির ওয়েজ কত। দেখো টোটাল কিন্তু বলেছে, আমাদের একটা ক্লু দেওয়া আছে। কি দেওয়া আছে না এ টাইপ না সি টাইপের এমপ্লয়ি নাম্বার দেওয়া আছে কত 54। এই দেখো সি টাইপের দেওয়া আছে 54, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 54 এসেছে, এটা কত দিয়ে গুণ করলে 54 এসেছে, 3 দিয়ে গুণ করলে এসেছে। তাহলে আমি এটাকেও 3 দিয়ে গুণ করব, কত 39 আসবে। তাহলে এটাকেও আমি 3 দিয়ে গুণ করব, 27 আসবে। তাহলে দেখো আমার এখানে একটা ক্লু দেওয়া ছিল যে সি হচ্ছে 54, তো আমি এখান থেকে ইজিলি বলতে পারি 3 দিয়ে গুণ করলে 54 আসবে। এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, যেমন একটা তো 3 দিয়ে গুণ হতে পারে না। তাহলে আমি এখানে ইজিলি এ, বি, সি টাইপের এমপ্লয়িদের নাম্বারটা পেয়ে গেলাম, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো বলেছে বি টাইপের এমপ্লয়ি ওয়েজ হচ্ছে 1400 বি টাইপ, তাহলে এইটা তোমাকে বলবে যে কত 1400। তো তোমরাই বলো 1400 আনতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে। আমি এটা আগে লিখছি না, ঠিক আছে, আমি এখানে 1400 আগে লিখছি। বি টাইপের এমপ্লয়ি বলেছি 1400, তো তোমরাই আমাকে বলো এটা যে এসছে এটা কত দিয়ে গুণ করে এসছে, 200 দিয়ে গুণ করে এসছে। তাহলে নিশ্চয়ই এটাকেও আমাকে 200 দিয়ে গুণ করতে হবে, 2000 হয়ে যাবে। আর এটাকেও আমাকে 200 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 800 হয়ে যাবে। যদিও আমার সি বার করার কোনো দরকার ছিল না, কারণ সি চাই না, আমাকে দিয়েছে এ। এবার আমাকে প্রশ্ন করছে কি না এ টাইপের এমপ্লয়িদের টোটাল ওয়েট কত। দেখো আমার কাছে পরিষ্কার এ টাইপের এমপ্লয়িরা পার হেড ওয়েট পাচ্ছে 2000 টাকা করে, আর এ টাইপের এমপ্লয়ির সংখ্যা কত 27। তাহলে গুণ করলেই কত হয়ে গেল 54,000 আনসার হয়ে গেল। 54,000 আমার আনসার হয়ে গেল। তাহলে কিছুই না, আমার অঙ্কটা সবই বলা ছিল কি হাতি ঘোড়া কিছু শুধু পড়ে ভুলিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। 54 হচ্ছে সি টাইপ বলে দিয়েছে, 3 দিয়ে গুণ করলে পাচ্ছে, এখানেও 3 দিয়ে গুণ করছি, এখানেও 3 দিয়ে গুণ করছি, হয়ে গেল। আর এখানে তোমাকে বি টাইপের ওয়েট বলে দিয়েছে, তাহলে এখানে 200 দিয়ে গুণ করতে হবে, সবই 200 দিয়ে গুণ করে সবার পেয়ে গেলাম। যদি সি বার করতে বলতে তাহলে 800 × 54 করে দিতাম, ঠিক আছে। ব্যাস, তো আজকে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি।
এরপরে যেটা আসবো তোমাদের মেন যে টাইপটা সেটাই বাকি আছে, কয়েনের অঙ্কগুলো, তারপরে এদের অঙ্ক কিছু বাকি আছে রেশিও দিয়ে, সেগুলোতে আসবো আমরা পরের ক্লাসে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।